গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 সালের প্রিলিমসের যে জিকেগুলো এসছে সেগুলো সম্পর্কে। তো 1 থেকে 25 নম্বর কোশ্চেনের মধ্যে যে জিকেগুলো ছিল সেগুলো আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম। তো 26 নম্বর কোশ্চেন থেকে পরে যে জিকেগুলো আছে আজকে সেগুলো আলোচনা করব। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন হলো যে কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে। তো এখানে কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? ইউনিসেফ হচ্ছে কন্যাশ্রীকে পুরস্কৃত করেছে। তো শুধু এটা পড়লে হবে না, আমাদের পড়তে হবে যে কন্যাশ্রী প্রকল্পটা কোন রাজ্যের। তোমরা কি বলবে? পশ্চিমবঙ্গ সরকারের। প্রথম কোশ্চেন আসবে যে কন্যাশ্রী প্রকল্পটা কোন রাজ্য সরকারের। তোমরা কি বলবে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই কন্যাশ্রী প্রকল্পটা। তারপরে কোশ্চেন আসবে যে এই কন্যাশ্রী প্রকল্পটাকে কবে লঞ্চ করা হয়েছে। তোমরা কি বলবে? 8ই মার্চ 2013 সালে। অলরেডি এই কোশ্চেনগুলো পরীক্ষায় বহুতবার এসছে। যদি বলে কন্যাশ্রী প্রকল্প কবে চালু করা হয়েছে? 8ই মার্চ 2013 সালে। আর যদি বলে এই কন্যাশ্রী প্রকল্পটা কোন রাজ্য চালু করেছে? পশ্চিমবঙ্গ। তারপরে কোশ্চেন আসবে যে এই যে কন্যাশ্রী প্রকল্পকে ইউএন অ্যাওয়ার্ড দিয়েছে, কবে দিয়েছে? 2017 সালে। কন্যাশ্রী প্রকল্পকে এই যে ইউনিসেফ বা ইউএন এই কবে অ্যাওয়ার্ড দিয়েছে? 2017 সালে। তাহলে কন্যাশ্রী প্রকল্প 2017 সালে ইউএন থেকে পুরস্কার পেয়েছিল। আর এই কন্যাশ্রী প্রকল্পটা কী? এই কন্যাশ্রী প্রকল্পটা হলো শুধুমাত্র গার্ল চাইল্ডদের জন্য। কন্যাশ্রী প্রকল্পটা শুধুমাত্র কিসের জন্য? গার্ল চাইল্ডদের জন্য। এই কন্যাশ্রী প্রকল্পের থ্রুতে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে K1 ক্যাটাগরি আর একটা হচ্ছে K2 ক্যাটাগরি। এগুলোতে কিছু ক্রাইটেরিয়া ফিক্সড করেছে, সেগুলো আমাদের জানার দরকার নেই। শুধু এখান থেকে জানতে হবে যে এই যে K1 ক্যাটাগরি আছে আর এই যে K2 ক্যাটাগরি আছে, এই K1 ক্যাটাগরির থ্রুতে কী করা হয়েছে? K1 ক্যাটাগরির থ্রুতে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি যে মেয়ে স্টুডেন্ট আছে মানে গার্লস স্টুডেন্ট আছে, তাদেরকে কী করা হয়? 1000 টাকা করে বার্ষিক অনুদান দেওয়া হয়। মানে ক্লাস K1 ক্যাটাগরির মধ্যে যারা পড়ে তাদেরকে কী করা হয়? ক্লাস 8 থেকে 12 অবধি যে মেয়ে ছাত্র আছে মানে গার্লস স্টুডেন্ট আছে, তাদেরকে কী করা হয়? 1000 টাকা করে বার্ষিক অনুদান দেওয়া হয়। আর K2 ক্যাটাগরির মাধ্যমে কী করা হয়? K2 ক্যাটাগরির মাধ্যমে হচ্ছে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। যারা K2 ক্যাটাগরির মধ্যে পড়ে তাদেরকে কী করা হয়? এককালীন 25,000 টাকা দেওয়া হয়। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ, লেখা আছে ব্রিক্স। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলে ব্রিক্স কবে তৈরি হয়েছে, প্রথমে এটা ব্রিক্স ছিল না, প্রথমে এই অর্গানাইজেশনটার নাম ছিল ব্রিক। আর এই ব্রিকটা তৈরি হয়েছিল হচ্ছে 2006। যদি বলে ব্রিক কবে তৈরি হয়েছে, তোমরা কি বলবে? 2006। এই ব্রিকটা তৈরি হয়েছিল 2006। প্রথমে এই অর্গানাইজেশনটার নাম ছিল ব্রিক। আর যদি বলে এই ব্রিকের সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার কী বলবে? সাংহাই চীন। যদি বলে ব্রিকের সদর দপ্তর কোথায়, তোমরা কি বলবে? সাংহাই চীন। ব্রিকের সদর দপ্তর কোথায়? সাংহাই চীন। এই যে তোমরা ব্রিক দেখলে, BRIC, এই ব্রিক হচ্ছে 4টা দেশের নাম। ফার্স্ট হচ্ছে B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, আর C ফর কি? চীন। প্রথম এই 4টা দেশ মিলে যে সংস্থাটা তৈরি করেছিল সেটার নাম ব্রিক্স। B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চীন। তো এটা তৈরি হয়েছিল 2006 সালে। কিন্তু বর্তমানে এটার নাম ব্রিক না, বর্তমানে এটার নাম হচ্ছে ব্রিক্স কেন? S ফর সাউথ আফ্রিকা বলে আর একটা দেশকে যুক্ত করা হয়েছে 2010 সালে। 2010 সালে কী করা হয়েছে? S ফর সাউথ আফ্রিকাকে 2010 সালে এই ব্রিকের মধ্যে যুক্ত করে সেই অর্গানাইজেশনটার নাম হয়ে গেছে ব্রিক্স। তো যদি বলে সাউথ আফ্রিকা ব্রিক্সের মধ্যে কবে যুক্ত হয়েছে? 2010 সালে। আর যদি বলে ব্রিক কবে তৈরি হয়েছিল? 2006 সালে। আর যদি বলে ব্রিক্সের সদর দপ্তর কোথায়, তোমরা কি বলবে? সাংহাই চীন। কিন্তু বর্তমান টাইমে ব্রিক্সের টোটাল মেম্বার কান্ট্রি কটা আছে যদি জিজ্ঞেস করে, তোমরা কি বলবে? 9টা। কী করে? এখানে 5টা অলরেডি আছে, B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, S ফর সাউথ আফ্রিকা। এছাড়াও নতুন যে কান্ট্রিগুলো ব্রিক্সে জয়েন করেছে সেগুলো কি? ইজিপ্ট, তারপরে কি? ইথিওপিয়া, ইথিওপিয়া, তারপর কি? UAE, ইউনাইটেড আরব এমিরেটস, আর একটা কি? ইরান। এই যে 4টা দেশ দেখছো, এই 4টা নতুন ব্রিক্সে জয়েন করেছে। তাহলে বর্তমানে ব্রিক্সের কটা সদস্য দেশ আছে? 9টা। 5টা তো আগে থেকেই ছিল, আর 4টে নতুন যে দেশ ব্রিক্সে জয়েন করেছে সেগুলো কি? ইজিপ্ট, ইরান, ইথিওপিয়া আর UAE। এই কোশ্চেনগুলো এক্সামে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করতে থাকে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন।
এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো আসিয়ান। যদি বলে আসিয়ান কবে তৈরি হয়েছে, যদি বলে আসিয়ান কবে তৈরি হয়েছে তোমরা কী বলবে 1967। যদি বলে আসিয়ান কবে তৈরি হয়েছে তোমরা কী বলবে 1967। আর যদি বলে আসিয়ানের হেডকোয়ার্টার কোথায় তোমরা কী বলবে জাকার্তা, ইন্দোনেশিয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জাকার্তা, ইন্দোনেশিয়া। আর যদি বলে আসিয়ানে মোট কতগুলো সদস্য দেশ আছে 10টা। তাহলে কী বললাম, যদি বলে আসিয়ানে মোট কতগুলো সদস্য দেশ আছে তোমরা কী বলবে 10টা। আর যদি বলে আসিয়ান কবে তৈরি হয়েছে 1967 সালে। আর যদি বলে আসিয়ানের সদর দপ্তর কোথায় তোমরা কী বলবে জাকার্তা, ইন্দোনেশিয়া। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো সার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলে সার্ক কবে তৈরি হয়েছে, সবাই জানো সার্ক তৈরি হয়েছে 1985 সালে। যদি বলে সার্ক কবে তৈরি হয়েছে 1985 সালে। আর যদি বলে সার্ক 1985 সালে কোথায় তৈরি হয়েছিল, ঢাকাতে। যদি বলে সার্ক কবে তৈরি হয়েছে 1985 সালে। আর যদি বলে সার্ক কোথায় তৈরি হয়েছিল, মানে সার্ক কোথায় তৈরি করা হয়েছিল, ঢাকাতে। আর যদি বলা হয় সার্কের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় তোমরা কী বলবে কাঠমান্ডু। সার্কের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় কাঠমান্ডু। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। যদি বলে কাঠমান্ডুটা কোথায়, নেপাল। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেপালের রাজধানী কি কাঠমান্ডু, কাঠমান্ডুটা নেপালে। সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপাল। এবার যদি বলে সার্কের সদস্য দেশ কটা আছে তোমরা কি বলবে সার্কের সদস্য দেশ আছে 8টা। যদি বলে সার্কের সদস্য দেশ কটা আছে তোমরা কি বলবে 8টা। সেই 8টা সদস্য দেশ কী কী, বাংলাদেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর মালদ্বীপ। যদি বলে সার্কের সদস্য দেশ কটা আছে তোমরা কী বলবে সার্কের সদস্য দেশ হচ্ছে 8টা। কী কী, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর মালদ্বীপ। এবার তোমাদের জিজ্ঞেস করবে যে মায়ানমার সার্কের সদস্য হয় কি হয় না। এখানে এই 8টা দেশের মধ্যে মায়ানমার নেই, সো মায়ানমার সার্কের সদস্য দেশ হয় না। এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে এদের মধ্যে কোনটা সার্কের সদস্য হয় না। এদের মধ্যে যে কোনো 3টা অপশন দেবে আর 4 নম্বর অপশনে মায়ানমার দেবে। তোমাদের ওই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে মায়ানমার। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে 1 GB ইকুয়াল টু ড্যাশ। তো এই যে জিবি কম্পিউটারের মেমোরি, কম্পিউটারের যে মেমোরি থাকে সেই মেমোরিকে মেজর করার যে ইউনিট, কম্পিউটারের মেমোরি, কম্পিউটারের মধ্যে যে মেমোরি থাকে সেই মেমোরিকে মেজর করার যে ইউনিটগুলো থাকে সেগুলো হচ্ছে এমবি, জিবি, কেবি, এগুলো কম্পিউটারের মেমোরিকে মানে মেজর করার জন্য যে ইউনিটগুলো থাকে। তো যদি বলে কম্পিউটারের সবথেকে স্মলেস্ট ইউনিট কোনটা তোমরা কি বলবে বিট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুতবার এসছে। যদি বলে কম্পিউটারের মেমোরিকে মেজর করার জন্য সবথেকে স্মলেস্ট ইউনিট কোনটা, বা যদি বলে কম্পিউটারের সবথেকে ছোটো ইউনিট কোনটা, ছোট্ট একক, যদি বলে কম্পিউটারের সবথেকে ছোটো একক কোনটা তোমরা কি বলবে বিট। এবার কোশ্চেন আসে যে এক বাইট সমান সমান ড্যাশ বিট। অনেকবার পরীক্ষা এসে খুব ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবে যে 1 বাইট সমান সমান 8 বিটস। যদি বলে 1 বাইট ইকুয়াল টু ড্যাশ বিটস তোমরা কি বলবে 1 বাইট ইকুয়াল টু 8 বিটস। এটা হচ্ছে কম্পিউটারের সব থেকে ছোটো ইউনিট। এরপর যে ইউনিটটা আছে সেটা হচ্ছে বিট। 1 বাইট সমান সমান 8 বিটস হয়, তাহলে কম্পিউটারের সব থেকে ছোটো ইউনিট কি বিটস, সব থেকে ছোটো একক। এবার কি হয় যে যদি আমরা বলি 1024 বাইট, 1024 বাইটে কী হয় 1 কেবি। যারা ইন্টারনেট ইউজ করো, যে ইন্টারনেটের যে স্পিডটা দেয় এইভাবে মাপে, বাইট দিয়ে, বিট দিয়ে, কেবি দিয়ে, এমবি দিয়ে, জিবি দিয়ে। তো যদি বলে 1024 বাইট ইকুয়াল টু ড্যাশ তোমরা কী বলবে 1 কেবি। তারপরে আবার যদি আমি বলি 1024 কেবি, 1024 কেবি ইকুয়াল টু কী হবে 1 এমবি। 1024 কেবি ইকুয়াল টু কী হয় 1 এমবি। আবার 1024 এমবি ইকুয়াল টু কী হবে 1 জিবি। 1024 এমবি ইকুয়াল টু 1 জিবি। এটাই জিজ্ঞেস করছি 1 জিবি ইকুয়াল টু ড্যাশ 1024 এমবি। এবার 1024 জিবি, 1024 জিবি, এবার কী হবে 1024 জিবি, 1024 জিবি ইকুয়াল টু কী হয় 1 টিবি। 1024 জিবি ইকুয়াল টু কী হয় 1 টিবি। তো এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে কি বললাম যে 1 বাইট সমান সমান 8 বিটস, 1024 বাইট সমান সমান 1 কেবি, 1024 কেবি সমান সমান 1 জিবি, 1024 কেবি সমান সমান 1 এমবি, 1024 এমবি সমান সমান 1 জিবি, আর 1024 জিবি সমান সমান 1 টিবি। 1024 জিবি ইকুয়াল টু কী হয় 1 টিবি। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি। তো মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম হলো খুররম, প্রিন্স খুররম। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম। এছাড়াও এই শাহজাহান দিয়ে যে কোশ্চেন আছে সেটা হলো যে
তাজমহল, জিজ্ঞেস করবে যে তাজমহল কে তৈরি করেছিল, তাজমহল তৈরি করেছে শাহজাহান। তারপর জিজ্ঞেস করে যে রেড ফোর্ট, লাল কেল্লা, লাল কেল্লা, লাল কেল্লা কে তৈরি করেছে, লাল কেল্লা, যদি জিজ্ঞেস করে লাল কেল্লা কে তৈরি করেছে, শাহজাহান। দিল্লিতে যে জামা মসজিদ আছে, যদি বলে এই জামা মসজিদ কে তৈরি করেছিল, শাহজাহান। দিল্লিতে যে জামা মসজিদ আছে কে তৈরি করেছে, শাহজাহান। তাহলে শাহজাহান কী কী তৈরি করেছে, তাজমহল তৈরি করেছে, লাল কেল্লা তৈরি করেছে, আর জামা মসজিদ তৈরি করেছে। আর শাহজাহানের আসল নাম কী ছিল, খুররম। আর শাহজাহান কার জন্য তাজমহল তৈরি করেছিল, মমতাজ। শাহজাহানের যে ওয়াইফ ছিল বা স্ত্রী ছিল মমতাজ, শাহজাহানের যে ওয়াইফ বা স্ত্রী যে মমতাজ ছিল, তার জন্য কী করেছিল, তাজমহল তৈরি করেছিল। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশান দেখছো সেলিম। যদি বলে জাহাঙ্গীরের আসল নাম কী ছিল, তোমরা কী বলবে, প্রিন্স সেলিম। জাহাঙ্গীরের আসল নাম ছিল প্রিন্স সেলিম। যদি বলে জাহাঙ্গীরের আসল নাম কী ছিল, তোমরা কী বলবে, প্রিন্স সেলিম। জাহাঙ্গীরের আসল নাম ছিল প্রিন্স সেলিম। এছাড়াও তোমরা এখানে আরও দুটো অপশান দেখছো, মুরাদ, দারা। তো শাহজাহান যে ছিল, এই শাহজাহানের 4জন ছেলে ছিল। সেই 4জন ছেলে ছিল দারা, সুজা, মুরাদ আর ঔরঙ্গজেব। শাহজাহানের 4টে ছেলে ছিল, তার নাম কি, দারা, সুজা, মুরাদ আর ঔরঙ্গজেব। এই যে 4জন, এরা 4জন ভাই ছিল। মুরাদ আর ঔরঙ্গজেব, এরা 4জন কী ছিল, ভাই ছিল। এরা 4জন ভাই ছিল। আর এরা কার ছেলে ছিল, এরা 4জন শাহজাহানের ছেলে ছিল। এছাড়াও আর একটা কোশ্চিন আছে, মনে রাখবে। এই যে যেরকম বললাম যে জাহাঙ্গীরের আসল নাম হচ্ছে সেলিম, জাহাঙ্গীরের আসল নাম আমি কি বললাম, সেলিম। এই জাহাঙ্গীরের কোর্টে একজন চিত্রকার ছিলেন, যার নাম হচ্ছে জাহাঙ্গীরের কোর্টে একজন চিত্রকার ছিলেন ওস্তাদ মনসুর। ওস্তাদ মনসুর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওস্তাদ মনসুর খুব ইম্পর্টেন্ট, একজন চিত্রকার ছিলেন। কোশ্চেন আছে যে ওস্তাদ মনসুর যে চিত্রকার, এ কার সভায় ছিল, জাহাঙ্গীর। চিত্রকার, একজন পেইন্টার। ওস্তাদ মনসুর একজন কী ছিলেন, পেইন্টার। যদি বলে এই ওস্তাদ মনসুর কার সভায় ছিলেন, জাহাঙ্গীরের। এছাড়াও কোশ্চিন আছে যে পঞ্চম শিখ গুরু, গুরু অর্জুন দেব। পঞ্চম শিখ গুরু, গুরু অর্জুন দেব। ফার্স্ট কোশ্চিন আসবে যে গুরু অর্জুন দেব কততম শিখ গুরু। গুরু অর্জুন দেব কততম শিখ গুরু, তোমরা কি বলে, পঞ্চম। পঞ্চম, গুরু অর্জুন দেব কততম শিখ গুরু, পঞ্চম শিখ গুরু। 10টা যে শিখ গুরু ছিল তার মধ্যে 5 নাম্বার ছিল গুরু অর্জুন দেব। এই গুরু অর্জুন দেবকে কে হত্যা করেছিল, জাহাঙ্গীর। এই গুরু অর্জুন দেবকে কে হত্যা করেছিল, জাহাঙ্গীর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলে পঞ্চম শিখ গুরুর নাম কি, তোমরা কি বলবে, গুরু অর্জুন দেব। আর এই গুরু অর্জুন দেবকে কে হত্যা করেছিল, জাহাঙ্গীর। জাহাঙ্গীর। এছাড়াও আরেকটা কোশ্চেন আছে যে শিখদের যে ধর্মগ্রন্থ সেটার নাম কি, আদি গ্রন্থ। শিখদের যে ধর্মগ্রন্থ সেটার নাম কি, আদি গ্রন্থ। শিখদের ধর্মগ্রন্থের নাম আদি গ্রন্থ। এটাকে কম্পাইল করেছিল কে বা লিখেছিল কে, গুরু অর্জুন দেব। এটাকে লিখেছিল হচ্ছে গুরু অর্জুন দেব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গুরু অর্জুন দেব। যদি বলে শিখদের ধর্মগ্রন্থের নাম কি, শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব। এটারই আরেক নাম গুরু গ্রন্থ সাহিব। আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব, এটা কি, শিখদের ধর্মগ্রন্থের নাম। আর যদি বলে শিখদের এই ধর্মগ্রন্থটাকে কম্পাইল কে করেছিল বা কে লিখেছিল, কি বলবে, গুরু অর্জুন দেব। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল, তো তামা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলে নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল, তামা। এছাড়াও জিজ্ঞেস করে যে নব্যপ্রস্তর যুগের একটা সাইডের উদাহরণ দাও, তোমরা কি বলবে, মেহেরগড়। মেহেরগড়, মেহেরগড়। যদি বলে মেহেরগড় কোন প্রস্তর যুগের উদাহরণ, তোমরা কি বলবে, নব্যপ্রস্তর যুগ। যদি বলে মেহেরগড় কোন, মেহেরগড় কিসের উদাহরণ, নব্যপ্রস্তর যুগের উদাহরণ। মেহেরগড় কিসের উদাহরণ, নব্যপ্রস্তর যুগের উদাহরণ। মেহেরগড় হলো নব্যপ্রস্তর যুগের উদাহরণ। যদি বলে মেহেরগড় কোন যুগের উদাহরণ, তোমরা কি বলবে, নব্যপ্রস্তর যুগের উদাহরণ। এছাড়াও ইতিহাসে 3টা যুগকে ইতিহাসকে মানে প্রাচীন যে ইতিহাস আছে সেই প্রাচীন ইতিহাসকে 3টা প্রস্তর যুগে ভাগ করা হতো। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, একটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, একটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, আর একটা হচ্ছে নবীন প্রস্তর যুগ বা নব্যপ্রস্তর যুগ। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, একটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, আর একটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তো 50,000 থেকে 15,000 খ্রিস্টপূর্বাব্দ অবধি সময়কালটাকে আমরা বলি প্রাচীন প্রস্তর যুগ। কী বললাম, 50,000 থেকে 15,000 খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে আমরা কি বলি, প্রাচীন প্রস্তর যুগ। আর 15,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে আমরা কি বলি, মধ্যপ্রস্তর যুগ। আর 10,000 থেকে
10,000 থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে আমরা কি বলি? নব্যপ্রস্তর যুগ। এগুলো কোশ্চিন আসে যে 50,000 থেকে 15,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যুগকে আমরা কি বলি? প্রাচীন প্রস্তর যুগ। আর 15,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় মধ্যপ্রস্তর যুগ। আর 10,000 থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে কি বলা হয়? নব্যপ্রস্তর যুগ। আর এই নব্যপ্রস্তর যুগ ভারতে কোন ধাতুর ব্যবহার শিখেছিল? তামা। আর যদি বলে নব্যপ্রস্তর যুগের একটা সভ্যতার উদাহরণ দাও, আমরা কি বলবো? মেহেরগড় সভ্যতা। নব্যপ্রস্তর যুগে যে সভ্যতাটা গড়ে উঠেছিল ভারতে সেটার নাম কি? মেহেরগড় সভ্যতা। পরীক্ষায় বহুতবার এসে যে মেহেরগড় সভ্যতা কোন প্রস্তর যুগের উদাহরণ? নব্যপ্রস্তর যুগ। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? মানে সিনেমার যে প্রজেক্টর থাকে সেই প্রজেক্টরে কী লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। সিনেমার যে প্রজেক্টর থাকে, এই কোশ্চেনটা পিএসসির অনেক পরীক্ষায় জিজ্ঞেস করেছে যে সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। এছাড়াও এখানে লেখা আছে অবতল লেন্স। যদি বলে অবতল লেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়? টর্চ লাইটের যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবতল লেন্স। টর্চ লাইট, টেলিস্কোপ, ক্যামেরা, টর্চ লাইট। যদি বলে টর্চ লাইটে কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল। টেলিস্কোপে কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল। ক্যামেরাতেও কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল। তাহলে কি বললাম? প্রজেক্টর সিনেমা হলে যে প্রজেক্টর থাকে সেখানে ব্যবহার করা হয় উত্তল লেন্স। কিন্তু টর্চ লাইট আমরা বাড়িতে ইউজ করি সেখানে ইউজ হয় অবতল লেন্স। ডাইরেক্টলি কোশ্চেন আসবে যে টর্চ লাইটে কোন লেন্স ইউজ করা হয়? অবতল লেন্স। তারপর বলবে যে টেলিস্কোপে কোন লেন্স ইউজ করা হয়? অবতল লেন্স। তারপর জিজ্ঞেস করবে যে ক্যামেরাতে কোন লেন্স ইউজ করা হয়? অবতল লেন্স। এছাড়াও এখান থেকে আর দুটো কোশ্চিন আসে। একটা হচ্ছে মায়োপিয়া, আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। তো মায়োপিয়া হচ্ছে নিকট দৃষ্টিদোষ আর হাইপারমেট্রোপিয়া কি? দূর দৃষ্টিদোষ। মায়োপিয়া বাংলায় বলে হচ্ছে নিকট দৃষ্টিদোষ। কখনো কখনো মায়োপিয়াও লেখা থাকে পরীক্ষার মধ্যে। মায়োপিয়ার বাংলা হচ্ছে নিকট দৃষ্টিদোষ। এর মানে হচ্ছে নিকট দৃষ্টিদোষ মানে হচ্ছে বলে ওটাকে নিকট দৃষ্টিদোষ, বাট ওখানে তুমি দূরের জিনিস দেখতে পাবে না, বাট কাছের জিনিস দেখতে পাবে। যদি কারো মায়োপিয়াটা রোগ একটা চোখের, যদি বলে মায়োপিয়া কিসের রোগ? চোখের। যদি বলে হাইপারমেট্রোপিয়া কিসের রোগ? চোখের। মায়োপিয়ার বাংলা হচ্ছে নিকট দৃষ্টিদোষ। যদি কারো মায়োপিয়া হয় সে দূরের জিনিস ভালো করে দেখতে পাবে না, বাট কাছের জিনিস দেখতে পাবে। নাম তো নিকট দৃষ্টিদোষ, বাট দূরের জিনিস দেখতে পাবে না কিন্তু কাছের জিনিস দেখতে পাবে। তো এই টাইমে আমরা যে লেন্সটা ইউজ করবো সেটার নাম হচ্ছে কনকেভ লেন্স। যদি কারো মায়োপিয়া হয় তাহলে সে যে লেন্সটা ইউজ করবে সেটা হচ্ছে কনকেভ লেন্স, মানে অবতল লেন্স। যদি কারো মায়োপিয়া হয় সে যে লেন্সটা ইউজ করবে সেই লেন্সটার নাম কি? অবতল লেন্স। সেই লেন্সটার নাম কি? অবতল লেন্স। সেই লেন্সটার নাম হচ্ছে অবতল লেন্স। আর যদি কারো হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে দূর দৃষ্টিদোষ। এর মানে হচ্ছে ও দূরের জিনিস দেখতে পাবে বাট কাছের জিনিস দেখতে পাবে না। তখন আমরা যে লেন্সটা ইউজ করবো সেটা হচ্ছে কনভেক্স লেন্স, যেটাকে বাংলায় বলে উত্তল লেন্স। যদি কারো হাইপারমেট্রোপিয়া হয় মানে তাহলে সেই টাইমে যে লেন্সটা ইউজ করা হয় সেটা হচ্ছে কনভেক্স লেন্স। এখানে দূরের জিনিস দেখতে পাবে বাট কাছের জিনিস দেখতে পাবে না। আর এই হাইপারমেট্রোপিয়ার বাংলা হচ্ছে দূর দৃষ্টিদোষ। তার মানে হচ্ছে দূরের জিনিস দেখতে পাবে বাট কাছের জিনিস দেখতে পাবে না। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন বলেছে যে ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। যদি বলে ভূপৃষ্ঠে কোন ধাতু সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এখানে ধাতু বলেছে। যদি বলে ভূপৃষ্ঠে কোন ধাতু সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তোমরা কি বলবে? ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়াম সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। তারপরে যদি জিজ্ঞেস করে যে ভূপৃষ্ঠে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়? অক্সিজেন। যদি বলে ভূপৃষ্ঠে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়, ভূপৃষ্ঠে যদি গ্যাসের কথা জিজ্ঞেস করে তাহলে বলবে যে অক্সিজেন গ্যাস সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। কিন্তু ভূপৃষ্ঠে যে ধাতু সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এছাড়াও এখান থেকে আরেকটা কোশ্চিন আছে যে বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ারে কোন গ্যাস সবথেকে বেশি থাকে? ভূপৃষ্ঠে থাকে কিন্তু অক্সিজেন। আর যদি বলে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারে কোন গ্যাস সবথেকে বেশি থাকে, তোমরা কি বলবে? নাইট্রোজেন। অ্যাটমসফিয়ারে সবথেকে বেশি যে গ্যাসটা পাওয়া যায় সেই গ্যাসটার নাম কি? নাইট্রোজেন। বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ারে বাংলা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে যে গ্যাস সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন। এছাড়াও যদি জিজ্ঞেস করে যে ইউনিভার্স যেটা হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড, যদি বলে বিশ্বব্রহ্মাণ্ডে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়, তোমরা কি বলবে? হাইড্রোজেন। এই কোশ্চেনগুলো পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। তাহলে কি বললাম? বায়ুমণ্ডলে সবথেকে বেশি যে গ্যাসটা পাওয়া যায় সেটা নাইট্রোজেন। আর ভূপৃষ্ঠে সবথেকে বেশি যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন। আর বিশ্বব্রহ্মাণ্ডে সবথেকে বেশি যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন। আর ভূপৃষ্ঠে মানে আর্থ ক্রাস্টে সবথেকে বেশি যে ধাতুটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে বিধবা বিবাহ আইন কবে এসছে?
উইডো রিম্যারেজ অ্যাক্ট। বিধবা বিবাহ আইন এসেছে 1856 সালে। ফার্স্ট কোশ্চিন আসবে যে বিধবা বিবাহ আইন বা উইডো রিম্যারেজ অ্যাক্ট কবে প্রবর্তিত হয়েছিল? 1856 সালে। যদি বলে কোন গভর্নর জেনারেল এই বিধবা বিবাহ আইনকে প্রবর্তিত করেছিল বা সেই টাইমে গভর্নর জেনারেল কে ছিল, কী বলবে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। এই কোশ্চেনটা বহুতবার পরীক্ষায় এসছে, ডালহৌসি। কি বললাম তাহলে? বিধবা বিবাহ আইন কবে এসছে? 1856 সালে। যদি বলে বিধবা বিবাহ আইন কোন গভর্নর জেনারেল এনেছিল? লর্ড ডালহৌসি। বা সেই টাইমে গভর্নর জেনারেল কে ছিল, কী বলবে? লর্ড ডালহৌসি। এই বিধবা বিবাহ আইন আনার জন্য লর্ড ডালহৌসিকে একজন ভারতীয় সহায়তা করেছিলেন, তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বিধবা বিবাহ আইন লর্ড ডালহৌসিকে আনার জন্য একজন ভারতীয় খুব সহায়তা করেছিলেন, তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে বিধবা বিবাহ আইন কবে এসেছে? 1856 সালে। সেই টাইমে গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ডালহৌসি। আর লর্ড ডালহৌসিকে যে ভারতীয় সহায়তা করেছিলেন তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এছাড়াও তোমরা এখানে আরেকটা সাল দেখতে পাচ্ছ, 1854, খুব ইম্পর্টেন্ট, উডের ডিসপ্যাচ। উডের ডিসপ্যাচ পিএসসির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, উডের ডিসপ্যাচ। যদি বলে উডের ডিসপ্যাচ কবে এসেছিল? 1854 সালে। 1854 সালে। যদি বলে উডের ডিসপ্যাচ কবে এসেছিল? 1854 সালে। এটা হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন ভারতে প্রমোট করার জন্যে। ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে এডুকেশনটা ছিল সেটা ভারতে প্রমোট করার জন্য এই উডের ডিসপ্যাচ নিয়ে আসা হয়েছিল। যদি বলে উডের ডিসপ্যাচ কবে এসেছে? 1854 সালে। এছাড়াও দুটো সাল মাথায় রাখবে, একটা হচ্ছে 1857 আর একটা হচ্ছে 1862, খুব ইম্পর্ট্যান্ট। 1857 সালে হচ্ছে ক্যালকাটা, বম্বে আর মাদ্রাস ইউনিভার্সিটি তৈরি হয়েছিল। যদি বলে ক্যালকাটা, বম্বে আর মাদ্রাস ইউনিভার্সিটি কবে তৈরি হয়েছে? ক্যালকাটা, বম্বে আর মাদ্রাস ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। যদি বলে ক্যালকাটা, বম্বে আর মাদ্রাস বিশ্ববিদ্যালয় কবে তৈরি হয়েছিল, তোমরা কি বলবে? 1857 সালে। ক্যালকাটা, বম্বে আর মাদ্রাস বিশ্ববিদ্যালয়, খুব ইম্পর্ট্যান্ট। যদি বলে ক্যালকাটা, বম্বে আর মাদ্রাস বিশ্ববিদ্যালয় কবে তৈরি হয়েছে? 1857 সালে। এছাড়াও আরেকটা কোশ্চিন আসে যে ক্যালকাটা, বম্বে, মাদ্রাস হাইকোর্ট, ক্যালকাটা, বম্বে আর মাদ্রাস হাইকোর্ট কবে তৈরি হয়েছে? তাহলে কী বলবে? 1862 সালে। ক্যালকাটা, বম্বে আর মাদ্রাস হাইকোর্ট কবে তৈরি হয়েছে? 1862 সালে। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? তো এইবার গতিবেগ জিজ্ঞেস করেছে মাইলে। যদি আমরা আলোর গতিবেগ মাইলে মেজার করি তাহলে 1,86,000 মাইল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল যায়। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 1 সেকেন্ডে আলোকেই 1,86,000 মাইল যায়। তো আলোর গতিবেগ হচ্ছে 1,86,000 মাইল পার সেকেন্ড। 1 সেকেন্ডে আলো এত মাইল ডিস্টেন্স ট্রাভেল করে। এটা তো মাইলে বললাম, কিন্তু পরীক্ষায় কোশ্চিন আসে যে আলোর গতিবেগ মিটারে বলো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যদি বল তাহলে আলো 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার ডিস্টেন্স যায়, মানে এতটা দূরত্ব যায়। আলো 1 সেকেন্ডে কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে 3 × 10⁸ মিটার ডিস্টেন্স যায় 1 সেকেন্ডে। তারপরে জিজ্ঞেস করে যে আলোর গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলবে? শূন্য মাধ্যমে, ভ্যাকিউমে। যদি বলে আলোর গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি হয়? শূন্য মাধ্যমে। যদি বলে আলোর গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি হয়, কী বলবে? শূন্য মাধ্যমে। এটাকেই বলে ভ্যাকিউম। শূন্য মাধ্যমটাকেই বলে ভ্যাকিউম। আলোর গতিবেগ সবথেকে বেশি হয় হচ্ছে শূন্য মাধ্যমে। চলো পরের, কিন্তু হ্যাঁ এখান থেকে আরেকটা কোশ্চেন, এটা আলোর গতিবেগ। যদি বলে শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি হয়, তখন বলবে কঠিনে। শব্দের গতিবেগ যদি বলে তাহলে কঠিন। যদি বলে শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি হয়, কী বলবে? কঠিন মাধ্যমে। যদি বলে শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি হয়, কঠিন। কিন্তু আলোর গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি হয়? শূন্য মাধ্যমে। আলোর গতিবেগ সবথেকে বেশি হয় শূন্য মাধ্যমে, আর শব্দের গতিবেগ সবথেকে বেশি হয় কঠিন মাধ্যমে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেন? এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো 2018 সালের কোশ্চেন যেহেতু, তো 2018 সালে ঝুলন গোস্বামী যে ছিল সে 200 উইকেট নিয়েছিল। যে মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী সে 200টা উইকেট নিয়েছিল। তো জিজ্ঞেস করবে ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত, কী বলবে? ক্রিকেট। আর ঝুলন গোস্বামী হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা। যদি বলে কোন রাজ্যের বাসিন্দা, কী বলবে? পশ্চিমবঙ্গ। ঝুলন গোস্বামী পশ্চিমবঙ্গের বাসিন্দা, আর এই 2018 সালে 200টা উইকেট নিয়েছিল। এছাড়াও যদি জিজ্ঞেস করে ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান ক্রিকেটার যে 10,000 রান পূরণ করেছে, কী বলবে? মিতালি রাজ। ফার্স্ট ভারতীয় মহিলা ক্রিকেটার, যদি বলে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে ছিল যে 10,000 রান করেছিল, কী বলবে? মিতালি রাজ। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যে 10,000 রান করেছিল তার নাম কি? মিতালি রাজ। আর যদি বলে বর্তমান টাইমে ভারতের যে মহিলা ক্রিকেট টিম আছে তার ক্যাপ্টেনকে তোমরা কী বলবে? হারমনপ্রীত কর। বর্তমান টাইমে ভারতের যে
মহিলা ক্রিকেট টিম আছে, সেই মহিলা ক্রিকেট টিম, বর্তমান টাইমে ভারতের যে মহিলা ক্রিকেট টিম আছে সেই মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে হরমনপ্রীত কৌর। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা হলো যে সম্প্রতি ডোকালাম বিতর্ক কোন কোন দেশের মধ্যে হয়েছিল? কোন কোন দেশের মধ্যে? ভারত আর চীন। ডোকালাম বিতর্ক হয়েছিল ভারত আর চীনের মধ্যে। যদি বলে কবে হয়েছিল? 2017 সালে। 2017 সালে ডোকালাম বিতর্ক কোন কোন দেশের মধ্যে হয়েছে? ভারত আর চীন, 2017 সালে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, এই ডোকালাম বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ভারতেও কিছুটা পোর্শন পড়ে, কিছুটা হচ্ছে ভুটানে পড়ে, আর কিছুটা হচ্ছে চীনে পড়ে। তো চীন কি শুরু করে দিয়েছিল? চীন হচ্ছে এই ডোকালাম, যে ভারতের যে এরিয়াটা ছিল, ডোকালাম পোর্শনের ভারতের যে পোর্শনটা ছিল, সেটার মধ্যে কনস্ট্রাকশন শুরু করে দিয়েছিল, মানে রাস্তাঘাট বানানো শুরু করে দিয়েছিল। এবার ডেফিনেটলি কোনো দেশ এটাকে সহ্য করবে না, তো সেটাই হচ্ছে ডোকালাম বিতর্ক। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো, ভারত ও নেপাল। ভারত আর নেপালের মধ্যে যে বিতর্কটা চলে সেটা হচ্ছে কালাপানি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুতবার এসছে। যদি বলে কালাপানি বিতর্ক কোন কোন দেশের মধ্যে আছে? ভারত আর নেপাল। যদি বলে কালাপানি বিতর্ক কোন কোন দেশের মধ্যে, কি বলবে? ভারত আর নেপাল। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখছো, ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে কী হয়েছিল? 1960 সালে সিন্ধু জল সন্ধি। ভারত আর পাকিস্তানের মধ্যে কোশ্চিন আসে যে সিন্ধু জল সন্ধি কোন দুটো দেশের মধ্যে হয়েছে? সিন্ধু জল সন্ধি কোন দুটো দেশের মধ্যে হয়েছে? কি বলবে? ভারত আর পাকিস্তান। সিন্ধু জল সন্ধি কোন দুটো দেশের মধ্যে হয়েছে? ভারত আর পাকিস্তান। কবে হয়েছে? 1960 সালে। এই সন্ধির মাধ্যমে কি বলা হয়েছিল? যে সিন্ধু নদীর 80% জল পাকিস্তান ব্যবহার করবে আর 20% জল ভারত ব্যবহার করবে। কি বললাম? যে সিন্ধু জল সন্ধি কবে হয়েছে? 1960 সালে। ফার্স্ট কোশ্চিন আসবে যে সিন্ধু জল সন্ধি কবে হয়েছে? 1960 সালে। সেকেন্ড কোশ্চিন আসবে যে সিন্ধু জল সন্ধি কোন দুটো দেশের মধ্যে হয়েছে? ভারত আর পাকিস্তান। এই সিন্ধু জলসন্ধির মাধ্যমে কি বলা হয়েছিল? যে সিন্ধু নদীর 80% জল হচ্ছে পাকিস্তান ইউজ করবে আর 20% জল হচ্ছে ভারত ইউজ করবে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবলটির নাম কি? সেই ফুটবলটির নাম হচ্ছে জয়ী। যদি বলে সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবলটির নাম কি? কি বলবো আমরা? জয়ী। সেই ফুটবল, একটা পশ্চিমবঙ্গের মহিলারা একটা ফুটবল তৈরি করেছিল, সেই ফুটবলটার নাম কি ছিল? জয়ী। এটা তো ফুটবলের নাম। তাছাড়াও জয়ী কি? যদি বলে মানে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্রিজ বা সেতুর নাম কি? তোমরা কি বলবে? জয়ী সেতু। যদি বলে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্রিজ বা সেতুর নাম কি? জয়ী সেতু। আর যদি বলে এটা কোন নদীর উপর আছে? তোমরা কি বলবে? তিস্তা নদীর উপর। যদি বলে কোন নদীর উপর আছে? তিস্তা। যদি বলে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্রিজের নাম কি বা বড় সেতুর নাম কি? জয়ী সেতু। যদি বলে এই জয়ী সেতুটা কোন নদীর উপর আছে? তিস্তা। কাকে কাকে কানেক্ট করেছে? মেখলিগঞ্জকে হলদিবাড়ির সাথে কানেক্ট করেছে। যদি বলে জয়ী সেতু কাকে কাকে কানেক্ট করেছে? মেখলিগঞ্জকে হলদিবাড়ির সাথে। যদি বলে জয়ী সেতু কাকে কাকে কানেক্ট করেছে? মেখলিগঞ্জকে হলদিবাড়ির সাথে কানেক্ট করেছে জয়ী সেতু। কোন নদীর উপর? তিস্তা নদীর উপর। এটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় সেতু। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? যদি বলে আজাদ হিন্দ ফৌজ কবে তৈরি হয়েছে? 1943 সালে। আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় 1943 সালে। এছাড়াও আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে INA, এর সাথে রিলেটেড কোশ্চেন, INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় জিজ্ঞেসও করেছে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যদি বলে INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, কে তৈরি করেছে? কি বলবে? ক্যাপ্টেন মোহন সিং। INA ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। যদি বলে কে তৈরি করেছে? কি বলবে? ক্যাপ্টেন মোহন সিং। অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। যদি বলে INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, কে তৈরি করেছে? ক্যাপ্টেন মোহন সিং। আর যদি বলে INA কবে তৈরি হয়েছে? 1942 সালে। যদি বলে INA কবে তৈরি হয়েছে? 1942 সালে। INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কবে তৈরি হয়েছে? 1942 সালে। যদি বলে INA কবে তৈরি হয়েছে? 1942 সালে। কে তৈরি করেছে? ক্যাপ্টেন মোহন সিং। এছাড়াও আর একটা কোশ্চিন আসে যে ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছে? ফরওয়ার্ড ব্লক খুব ইম্পর্টেন্ট। ফরওয়ার্ড ব্লক, যদি বলে ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছে? কি বলবে? নেতাজি সুভাষচন্দ্র বোস। কবে তৈরি করেছে? 1939 সালে। যদি বলে ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছে? নেতাজি সুভাষচন্দ্র বোস। কবে? 1939 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছে? নেতাজি সুভাষচন্দ্র বসু। কবে তৈরি করেছে? 1939 সালে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।